তো তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাইকে আমার ক্লাসে স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম কাব্য এবং শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বরুচণ্ডী দাস। আমি এর আগেও দুইটা ক্লাস নিয়েছি এর উপরে। তো তোমরা যারা অনলাইনে বা ভিডিওটি দেখছো তাদের জন্য বলি যে আগের কিছু ক্লাস আমি নিয়েছি, তো আমি সেটা এখন একটু হালকা রিভিউ দিব, এরপরে আমরা নতুন একটা টপিকসে আলোচনা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম একটা কাব্য এবং মধ্যযুগের প্রথম কাব্য। অনেকগুলো কারণে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা হচ্ছে যে এটা মধ্যযুগের প্রথম কাব্য, এটা কোনো একক কবির রচনা, প্রথম কাব্য, এটা নাটকীয়তা গুণ সম্পন্ন এবং এটা প্রথম কোনো আখ্যান কাব্য। ওকে, এই নানা কারণে এই শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। তো এটা আবিষ্কার করে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। তিনি এটা পরবর্তীতে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা সম্পাদনা করে প্রকাশ করেন। যে বছর চর্যাপদ প্রকাশিত হয়েছিল সেই বছরই এটি প্রকাশিত হয়েছিল। তো শ্রীকৃষ্ণ কীর্তন আমি বলেছি যে এটা মধ্যযুগের আমাদের আদিকবি যদি বলে তাহলে সেটাকে বরুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা, এবং রাধাকৃষ্ণের প্রণয় কাহিনী এখানে মূল উপজীব্য। এটি আবিষ্কার হয়েছিল 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রাম থেকে। এটা একটা পুঁথি আবিষ্কার করেন গোয়ালঘর থেকে। হ্যাঁ, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে একজন গৃহস্থের ঘরের গোয়ালঘরের মাচার উপর থেকে এটা আবিষ্কার করা হয়। এবং এটাতে 3 ধরনের লিপি পাওয়া যায়: প্রাচীন লিপির হুবহু অনুকরণ লিপি এবং পরবর্তীকালের লিপি। তো বসন্তরঞ্জন রায় নিজে পুঁথিটা সম্পাদনা করেন এবং 1916 সালে সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। এবং এই প্রকাশ করার সময় তিনি এখানে নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। যদিও এটা যে আসলে শ্রীকৃষ্ণ কীর্তন নাম ছিল কিনা সেটা সম্পর্কে কনফিউশন আছে। কারণ একটা পুঁথি পাওয়া গেছিল, সেখানে পুঁথিতে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। হ্যাঁ, তো তাই এটা অনেকেই এটাকে মনে করেন যে এটা শ্রীকৃষ্ণ কীর্তন, যেহেতু সম্পাদক বিদ্যুৎ বল্লভ এটা আবিষ্কার করেছিলেন, তাই ওভাবেই তার নামটা সম্মানার্থে দেয়া হয়েছে। তো এই পুঁথিটি যে আবিষ্কার হয়েছিল, পুঁথিটি কত সালে রচিত এটার কিন্তু নির্দিষ্ট কোনো সন্তারিখ পাওয়া যায় না। তো নামকরণের কথা তো বললাম, যেহেতু এটার পুঁথির কিছু প্রথম অংশের কিছু পাতা, শেষের অংশের কিছু পাতা পাওয়া যায়নি, ফলে এটার আসল নামটা অজানায় থেকে যায়। তো চিরকুটে, পুঁথির ভিতরে পাওয়া একটা চিরকুটে এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা ছিল। সেই হিসেবে এটাকে অনেকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে। কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনাও আছে। সমালোচনাটা কীরকম? বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ তিনি তো বলেছেন যে এটা শ্রীকৃষ্ণ কীর্তন, তো এই জন্য অনেকে বলেছেন যে এখানে কীর্তন নাই, শ্রীকৃষ্ণ কীর্তনে কীর্তন নাই, কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নাই। এটা বলার পিছনে কাহিনীও আছে। সেই কাহিনীটা হচ্ছে যে কারণ এখানে আমরা যে কাহিনীটা দেখি, এখানে কৃষ্ণের দৈবিক কোনো বিষয় দেখি না। হ্যাঁ, তার দৈবিক যে মহিমা থাকার কথা একজন দেবতা হিসেবে, সে তেমন কোনো মহিমা আমাদের এখানে প্রকাশিত হয় না। এই কারণ কিন্তু আমরা দেখি গ্রাম্য এক লম্পট যুবক, হ্যাঁ, যে রাধাকে ভোগ করার জন্য উঠে পড়ে লাগে, এবং অশ্লীলতাপূর্ণ একটা কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। তো শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী আমরা জানি যে এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের মোট 3টা চরিত্র: কৃষ্ণ, রাধা এবং বরাই। রাধা কৃষ্ণ মূল চরিত্র, বরাই হচ্ছে তাদের প্রেমের দূতী, মানে তাদের রাধা এবং কৃষ্ণকে এক করে দেওয়ার ব্যাপারে ভূমিকা রেখেছিল বরাই। ভগবান বিষ্ণুর 10ম অবতার এবং শেষ অবতার রূপে কৃষ্ণের জন্ম হয়। হ্যাঁ, আবার দেবী লক্ষ্মী জন্ম নেয় রাধা হিসেবে। তো শ্রীকৃষ্ণের সম্পর্কে মামি ছিল রাধা। রাধার যে হাজব্যান্ড ছিলেন
আইহন, তিনি নপুংসক ছিলেন। নপুংসক মানে বুঝো? নপুংসক মানে যে ছেলের সেক্স করার সামর্থ্য নাই। ওকে, তো নপুংসক ছিলেন এবং এখানে তারা গোয়ালা ঘরে জন্ম নেন। গোয়ালা মানে হচ্ছে যে তোমার যারা দুধের কাজকাম করে, দই বানায়, মাখন বানায়, পনির বানায়, হ্যাঁ, এগুলো বানায় যারা, তারা। তো এই তারা দুধ নিয়ে করে আবার কোথায় বিক্রি করে? বাজারে বিক্রি করে। তো গোয়ালা বধূ রাধা, আর কৃষ্ণ ছিল একজন রাখাল। ওকে, রাখাল ছিল কৃষ্ণ। তো একদিন এখানে এই রাধা মানে তার দুধ, দই এগুলো নিয়ে বাজারে যাওয়ার সময় বনের ভিতরে রাস্তা হারিয়ে ফেলে। তখন ওই যে বড়াই বুড়ি, সে গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করে, তুমি এরকম, রাধা রূপের বর্ণনা দেয় যে এরকম কাউকে তুমি কি দেখেছো কিনা। তো কৃষ্ণ রাধা রূপের বর্ণনা শুনে রাধার প্রেমে পড়ে যায় এবং সে তখন রাধাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। তো কৃষ্ণ তার পূর্বজন্মে সে যে একজন বিষ্ণুর অবতার, সেটা তার মনে থাকলেও রাধার সেটা মনে ছিল না। তাই রাধাকে পাওয়ার জন্য কৃষ্ণ নানাভাবে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সফল হয়। তো এই আমরা এখানে এক কথায় বলতে পারি যে বিষ্ণু অবতার রূপে কৃষ্ণের জন্ম, বড়াই সহযোগিতা, রাধার সাথে তার প্রণয় এবং শেষে রাধাকে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরায় গমন, এটাই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য। ওকে, মথুরায় কেন গিয়েছিল? মথুরায় গিয়েছিল ওই যে কংসকে বধ করার জন্য। আমাদের পুরো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট 13টা খণ্ড। তোমাদের বাংলা অনার্সের স্টুডেন্ট হিসেবে এই 13টা খণ্ড একদম ভালো করে শিখে ফেলতে হবে। 13টা খণ্ডের নাম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এটা শুধু তোমাদের জন্য না, এটা সামনে তোমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিবা, ওখানেও কি এইসব প্রশ্ন আসতে পারে, বিসিএস এর জন্য এটা আসতে পারে। তো 13টা খণ্ডে বিভক্ত। 13টা খণ্ড কি কি? জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, কলিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড এবং রাধা বিরহ। তো তোমাদের পাঠ্য করা হয়েছে বংশী এবং রাধা বিরহ। ওকে, তো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কিভাবে আসলো? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা গোবিন্দর মতো আখ্যান ধর্মী, গীত গোবিন্দ একটা সংস্কৃত ভাষায় লেখা একটা কাব্য ছিল, সেটার মতো কি আখ্যান ধর্মী। আখ্যান মানে কি? এখানে একটা কি আছে? গল্প আছে। ওকে, একটা কাহিনী আছে এবং এখানে প্রাচীন নাটকের একটা আভাস পাওয়া যায়। তোমরা সেলিম আল দীনের নাম শুনছো? সেলিম আল দীন নাট্যকার। এই সেলিম আল দীন একটা গবেষণা করে প্রমাণ করেছেন যে কি বাংলা সাহিত্যে নাটক শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে কি সূচনা হয়েছিল। তো আমি যেটা বলেছিলাম যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণকে পাবো কিন্তু কীর্তন পাবো না। কীর্তন মানে কি? কারো গুণগান, কারো মহাত্ম বর্ণনা। আমরা এখানে কিন্তু কৃষ্ণের কোনো মহাত্ম দেখি না। কৃষ্ণকে আমরা গ্রাম্য একজন লম্পট যুবক হিসেবেই দেখি, যার ধ্যান জ্ঞান সব কি ছিল? রাধাকে ভোগ করা। তো এটা গ্রামের মানুষের জন্য যেহেতু রচনা করা হয়েছিল, গ্রামের মানুষের স্বাভাবিক রুচি, হ্যাঁ, শিক্ষিত মানুষের রুচি একটু ডিফারেন্স, তাই না? তোমরা অনার্সে পড়ো, তোমাদের কাপড় চোপড়ের পছন্দ আর গ্রামের যে পড়াশোনা করে না তার পছন্দ কি এক না? পার্থক্য আছে না? তুমি যেভাবে থাকা পছন্দ করো, গ্রামের একটা যে পড়াশোনা করে নাই সে কি সেভাবে থাকা পছন্দ করে? তুমি যে গানটা পছন্দ করো, তুমি যে মুভিটা পছন্দ করো, সেটা তার পছন্দ হয় না, তাই না? এটা হচ্ছে, তো গ্রামের মানুষের যে স্থূল রসিকতাটা বেশি করে। স্থূল রসিকতা মানে কি? স্থূল রসিকতা কি? তোমরা তো অনেক ক্লোজ বন্ধু, একজনকে আরেকজনকে গালি দাও। গ্রামের মানুষ দেখবা যারা ক্লোজ বন্ধু এরা গালাগালি করতেছে, তাই না? মনে করো আমার অনেক ক্লোজ বন্ধু আছে, হ্যাঁ, তাদের সাথে আমরা কিন্তু কখনো, আমি আমার স্ত্রীকে নিয়ে কোনো কথা বলি না। কিন্তু গ্রামে দেখবে দেখি একজনের বউ নিয়ে আরেকজনে সামনাসামনি, বন্ধুর সামনেই অনেক কথা বলে দিচ্ছে। এইগুলো হচ্ছে যে কি স্থূল রসিকতা। আর সূক্ষ্ম রসিকতা পার্থক্য আছে। সূক্ষ্ম রসিকতা এসব জিনিস আসে না, যেটা ওগুলো শুনলে হঠাৎ করে একটা শিক্ষিত মানুষের কাছে
অশালীন মনে হবে। তোমরা শিক্ষিত, তোমাদের কাছে কি অশালীন মনে হবে। ওকে, গ্রামের মানুষ কিন্তু সহজ সরল না, এটা সবসময় মনে রাখবা। আমরা যে গ্রামের মানুষকে সহজ সরল বলি, গ্রামের মানুষ সহজ সরল না, সবসময় মনে রাখবা। তো যাই হোক, আমরা যারা বান্দরবানে আছি, আমরা হইলাম না হইলাম শহরে, না হইলাম গ্রাম্য, আমরা হইলাম পাহাড়ি, তাই না? তো এই যে স্থূল রসরঙ্গে ভরা ধামাইল গান প্রচলিত ছিল তখন, সেই ধামাইল গানের আলোকে বড়ুচণ্ডী দাস এই কাব্যের আখ্যান বা গল্পটা তিনি কি গ্রহণ করেছেন। আমরা বড়ুচণ্ডী দাস সম্পর্কে জানি যে বড়ুচণ্ডী দাস 1400 শতকে তার জন্ম ছিল, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি 1370 থেকে 1433 খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম। ওকে, এবং এটা নিয়ে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে চৈতন্য পূর্ববর্তী কবি ছিলেন বড়ুচণ্ডী দাস। চৈতন্যকে কালকে ক্লাসে বলছি, তুমি ছিল না? চৈতন্য কে ছিল? বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেব খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, কারণ তিনি একটা কবিতাও লিখেন নাই, কিন্তু তার কারণে বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি মানসম্পন্ন সাহিত্য বৈষ্ণব পদাবলী তৈরি হয়েছিল, যেটা বিশ্ব সাহিত্যেও কি বৈষ্ণব পদাবলী অনেক বেশি কি হয়, গুরুত্ব দেয়া হয়। বাংলা সাহিত্যের ভিতরে এই একটা বৈষ্ণব পদাবলী এখনো মানে পুরো ওয়ার্ল্ডের ইয়ার ভিতরে বৈষ্ণব পদাবলীতে একটা ইউনিকনেস ধরে রাখছে। বুঝা গেছে? তো চৈতন্যদেব তিনি একটাও কবিতার লাইন লিখেন নাই, কিন্তু তিনি যেহেতু চণ্ডীদাসের লেখা বৈষ্ণব পদাবলী পড়তেন, এই কারণে সেটা বিখ্যাত হয়ে আছে। বৈষ্ণব পদাবলী কি? রাধা কৃষ্ণের প্রেমের মহাত্ম বর্ণনা সূচক কাব্য, খণ্ড খণ্ড কাব্য। ওকে, কিন্তু আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু খণ্ডকাব্য না, মানে ছোট একটা কবিতার মতো কবিতা না, এটা বড় একটা কবিতা, পুরো একটা কাহিনী এখানে আমরা দেখতে পাই। তো শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল আজকে আমরা আলোচনা বিষয় যেটা, যে আমরা যেটা একটা পুঁথিতে একটা চিরকুট পেয়েছিলাম, তাই না? পুঁথিতে একটা চিরকুট পেয়েছিলাম, চিরকুটটা 1089 বঙ্গাব্দে রচিত ছিল। তো ধারণা করা হয় তাহলে ওই যে কাব্যটা তারও অনেক আগে লেখা হয়েছে। মনে করো তোমার নাম কি? ম্যাথুই সিং। ম্যাথুই সিং এই বইটা কিনছে। ম্যাথুই সিং এখানে একটা নোটস লিখে রাখছে একটা ইয়েতে। অনেক দিন পর ম্যাথুই সিং এর মেয়ে বা ছেলে বইটা বের করে ওই চিরকুটটা পেল। এমনকি ওই সময় এটা লেখা হয়েছে না, আরো অনেক আগে লেখা হয়েছে। আগে লেখা হয়েছে বইটাও, তাহলে আরো আগে। তুমি আজকে যদি চিরকুট লেখো তাহলে বইটা থেকে আরো অনেক আগে লেখা হয়েছে, হয়েছে কিনা? তো চিরকুট দিয়ে আমি বইয়ের বইয়ের সময়কালটা নির্ধারণ করতে পারবো না। তা ধারণা করা হয় এই চিরকুট যেহেতু 1089 বঙ্গাব্দে পাওয়া, এবং সেই হিসাবে এটা 1682 খ্রিস্টাব্দে বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে এটা কি সংগৃহীত ছিল, এবং এই বইটা বা এই পুঁথিটা চিরকুট অপেক্ষা প্রাচীনতর। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে এই পুঁথি 1358 খ্রিস্টাব্দের পূর্বে সম্ভবত 14দশ শতাব্দীর প্রথমার্ধে কি করে এটা লেখা হয়েছিল। তো আবার শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল সম্পর্কে ডক্টর সুকুমার সেন বলেছেন যে এটা 18 শতকের শেষার্ধে রচিত। তো আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নিয়ে আলোচনা করব। ভাষা যদি আলোচনা করি তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাই যে শুরুতে অধ্বনির উচ্চারণের ক্ষেত্রে সেটা কি হয়ে গেছে, আ হয়ে গেছে। যেমন অনেক না বলে বলতেছে কি, অনেক। হ্যাঁ, অতি না বলে কি বলতেছে, আতি।
যেমন মনে করো আমার বধুয়া আনবাড়ি যায়, আনবাড়ি, অন্য বাড়ি না গিয়ে বলতেছে আনবাড়ি, তাহলে আ হয়ে যাচ্ছে না? তাহলে এই যে দেখো এইভাবে আমাদের অটা অনেক ক্ষেত্রে আ হয়ে গেছে। আবার শব্দের শেষে উদ্ধৃত স্বর কখনো কখনো রক্ষিত হয়েছে। উদ্ধৃত স্বরটা কি? যেমন করে গা, কিন্তু গা আ, তুই গা আ। হ্যাঁ, যাই, যাইও, যাইও। হ্যাঁ, তো এই যে এভাবে আমাদের উদ্ধৃত স্বরটা কি রক্ষিত হয়েছে বা এটা রেখে দেয়া হয়েছে, তার লিখিত রূপটা আমরা আলোচনা করতেছি। আবার প্রাকৃতের প্রভাবে ব্যঞ্জনের দ্বিত্ব রূপ সর্বনামে দেখা যায়। প্রাকৃত কি? প্রাকৃত হচ্ছে যে একটা ভাষার একটা স্তর, ঠিক আছে? সেই স্তরের প্রভাবে আমাদের, যেমন মনে করো চট্টগ্রাম অঞ্চলের মানুষ যারা আছি, চট্টগ্রামের মানুষের ভাষার প্রভাব অনেকে স্টুডেন্টের লেখার ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। যেমন তোমরা আদিবাসী, তোমরা যারা আছো, হ্যাঁ, তোমরা অনেক সময় বাংলা কথা বলতে গেলে সেখানে তোমাদের নিজের যে ভাষাটা আছে সেটা একটা টোন চলে আসে না? হ্যাঁ, যে এই যে অনেক সময় মনে করো অন্যভাবে নিও না, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি। যেমন এই যে কোটা, টটা উচ্চারণ না করে তোমরা ত উচ্চারণ করো অনেকেই, তাই না? এটা এই যে ভাষার একটা প্রভাব পড়তেছে, তো আমাদের ওই সময় প্রাকৃত ভাষা প্রভাবটাও কি এই শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাতে প্রভাব ফেলেছিল। এই জন্য আম্মার, তম্মা এভাবে কথাগুলো আসছে। আমার না বলে আম্মার, তোমা না বলে তম্মা, ঠিক আছে? এভাবে কথাগুলো বলা হয়েছে। আনুনাসিক উচ্চারণ এবং বানানের চন্দ্রবিন্দু ব্যবহার খুব বেশি দেখা যায়। আনুনাসিক মানে কি? আমাদের নাকের ব্যবহার করি যে উচ্চারণে, সেটাকে বলা হয় আনুনাসিক উচ্চারণ। আমাদের এরকম আনুনাসিক বর্ণ কি কি আছে? উঁ, ইয়, দন্তন্য, মূর্ধন্য ন এবং কি ম, এই পাঁচটা হচ্ছে আনুনাসিক ধ্বনি। তো এই আনুনাসিক উচ্চারণ আর উচ্চারণ বলছে, আনুনাসিক ধ্বনি এক জিনিস, আনুনাসিক উচ্চারণ এক জিনিস, তাই না? এখন মনে করো নয়নতারা, তারা নামটা, তারা নামকে যদি আমি তাঁরা বলি, এটা হচ্ছে আনুনাসিক উচ্চারণ। ওকে, তাহলে এভাবে আমরা এখানে দেখতে পাবো যে কি আনুনাসিক উচ্চারণ, আনুনাসিক ধ্বনি না থাকলেও এখানে আনুনাসিক উচ্চারণ ব্যবহার করা হয়েছে। যেমন করে দেবে, দেবে না বলে বলা হয়েছে দেবে। হ্যাঁ, তারপর দুধে, দুধে, রাধা দুধ নিয়ে যায়, দুধে। হ্যাঁ, করিয়া, আনুনাসিক কিন্তু শব্দ নাই, কিন্তু তারপর আনুনাসিক বর্ণ নাই, কিন্তু আনুনাসিক শব্দ উচ্চারণ এখানে কি হয়েছে। তারপর বিপ্রক্রশ, স্বরসঙ্গতি, যুক্তবর্ণের লোপ ইত্যাদিতে আমরা এখানে দেখতে পাই। যেমন স্বরসঙ্গতি কি হয়? মনে করো এখানে একটা নতুন করে স্বরধ্বনি ঢুকে যায়, যেমন স্নেহ, স্নেহটাতে স্নেহ হয়ে গেছে, একটা স্বরধ্বনি ভিতরে এসেছে। ওকে, যাবে আবার মনে করো যুক্তবর্ণের লোপ পেয়েছে, যেমন বুদ্ধি, বুদ্ধিটা হয়ে গেছে কি বুধি। ওই যে যুক্তবর্ণ দ ধ, ওখানে দটা লোপ পেয়েছে, মানে দটা বাদ গেছে। এভাবে আমরা কি অনেক সময় অনেক ভাষার দেখি। তারপর আবার ভাষায় ইকারান্তর, ইকারান্ত স্ত্রীলিঙ্গের ব্যবহার করা হয়েছে। স্ত্রীলিঙ্গ যেমন মনে করো আমরা সাধারণত কি বলি? ডাক্তার, ডাক্তারনি, উকিল, উকিলনি, এরকম করে বলি কি না? মাস্টার, মাস্টারনি, সাধারণত দীর্ঘই যুক্ত করে স্ত্রী লিঙ্গে পরিণত করি। তো এখন তেমনি আমরা এখানে দেখতে পাই কমল বদন, কমল বদন না বলে বলছে কমল বদনী। হ্যাঁ, কোলি, পাতলি, বালি। হ্যাঁ, এভাবে করে আমরা দীর্ঘই কারান্ত রূপটা এখানে আমরা কি দেখতে পাই। আবার দেখো বহুবচন আছে, বহুবচনে আমরা কি কি দেখেছি? যেমন মনে করো বহুবচনে রা, রে ইত্যাদি কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। তো হ্যাঁ, তোমাদের, আমাদের, সব, সব, জন এবং করে আমরা বহুবচন কি দেখতে পাই। আর নাম ধাতুর কিছু ব্যবহার করা হয়েছে। দেখো নাম ধাতু কি? মানে যে কোনো একটা শব্দের মূল অংশটাকে বলা হয় ধাতু।
হ্যাঁ, তো এটা যদি কোনো নাম বোঝায় তখন সেটাকে বলা হয় নাম ধাতু। যেমন মনে করো চুম্বিলা, চুম্বিলা, তো চুম্বিলার চুম্বন ধাতু। মুকুল ইলো, মুকুল থেকে ইলো, মুকুল যোগ ইলো, মুকুল ইলো, মুকুল আসছে। চিন্তিল, চিন্তন থেকে চিন্তিল, এভাবে করে আমাদের নাম ধাতু ব্যবহার করা হয়েছে। তাহলে এভাবে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের এই ভাষার ব্যবহারটা আমরা দেখতে পাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার জন্য। হ্যাঁ, তো তোমরা এটা ভালো করে পড়বে, আশা করি এখান থেকে তোমরা একটা ভালো কিছু কমন পাবে। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করলাম শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা, শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল, বড় চণ্ডীদাস সম্পর্কে জানলাম, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী সম্পর্কে জানলাম, তার নামকরণ কিভাবে হলো, যার নাম আবিষ্কার ও প্রকাশ কিভাবে হয়েছে, এবং শ্রীকৃষ্ণ কীর্তনের যে কেন এটা শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ সেগুলো জানতে পেরেছি। তো তোমরা যারা ক্লাসটা করতেছো, বলে নিই যে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ওখানে কি আমার পেজে ভিডিওটা আপলোড করা থাকবে, ওখানে কমেন্ট করে তোমাদের প্রশ্ন দিতে পারো। আর তোমরা যারা এমনিও বান্দরবান কলেজের বাইরে যারা এই ভিডিওটা দেখতেছো, অনার্স 3য় বর্ষের বাংলার স্টুডেন্ট, তো তোমাদেরকেও বলবো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং সেটা এখানে উল্লেখ করতে পারো। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই, ভালো থাকবে সবাই। আর আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার দিও। তো এই প্রসঙ্গে বলি, তো তোমরা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো তারা যদি অনলাইনে তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমার অনলাইন গ্রুপে অ্যাড হতে পারো। খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্লাস শুরু করব। অনলাইন কোর্স ফিটা হবে 3000 টাকা। হ্যাঁ, এখানে আমি তোমাদের সাজেশন দিব, ক্লাস লেকচারের PDF দিব, এবং অনলাইন ক্লাস প্রিমিয়াম জুম ম্যাপসে হবে। হ্যাঁ, এখানে কোনো ফেসবুকে লাইভ থাকবে না। তবে হ্যাঁ, আমাদের কোনো কারণে ক্লাস যদি মিস যায় তাহলে ক্লাসটা ওই একটা ফেসবুক গ্রুপে কি থাকবে, রেকর্ড ক্লাস আপলোড করা থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবো।